রাতের বাংলাদেশের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। নুসরাত বৃষ্টির সাথে আছি। শুরুতেই শিরোনাম। সব নদীর পানি কমলেও কমেনি বন্যা দুর্গতদের দুর্ভোগ, আরও 4 জনের মৃত্যু। ত্রাণ বিতরণের সমন্বয়হীনতায় বাড়ছে ভোগান্তি। খাট সব গেছে, কি করি থাকি, কিছু নাই, থাকবে খাবার কিছু নাই, আমরা কিছু পাই না, আমাদের সব নষ্ট হয়ে গেছে। প্রত্যন্ত অঞ্চলের ভিতরে নৌকা দিয়ে যাবো ঢুকা যায়, ত্রাণ যেন যারা পায় তারা যেন পায়। পাচার হওয়া অর্থ ফেরাতে বিদেশি বিভিন্ন সংস্থার সাথে যোগাযোগ হচ্ছে। দেশ পুনর্গঠনের রাষ্ট্রদূতদের কাছে বিনিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার। এস আলমের পরিকল্পিত ব্যাংক লুটপাট বিশ্বে নজিরবিহীন মন্তব্য গভর্নরের। সম্পদ বিক্রি করে পরিশোধ করা হবে আমানতকারীদের পাওনা। সিস্টেমেটিক ওয়েতে ব্যাংক লুট করা বিস্তৃত আকারে এবং এত সুপরিকল্পিতভাবে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে অন্য কোথাও আমি শুনিনি। রাজনীতির অধিকার ফিরে পেল জামায়াত শিবির। বদমতলব থেকে হয়েছিল নিষিদ্ধের প্রজ্ঞাপন, বললেন আইন উপদেষ্টা। ভুল ধরিয়ে দিতে সাংবাদিকদের প্রতি আহ্বান আমিরের। অন্তর্বর্তী সরকারের সঙ্গে দ্রুত সংলাপ চায় বিএনপি। গুরুত্ব ছাড়া কারো নামে মামলা না দিতে নেতাকর্মীদের নির্দেশ মির্জা ফখরুলের। দেশ সংকটে পড়ে ইসির কারণে। আউয়াল কমিশনকে সরে যাওয়ার পরামর্শ বিশিষ্টজনদের। খায়রুল হক সহ সাবেক 3 প্রধান বিচারপতির বিরুদ্ধে মামলা। এতক্ষণ শিরোনামগুলো শুনছিলেন। ফেনী নোয়াখালীতে পানি কমছে, লক্ষ্মীপুরে বাড়ছে। গেল 2 দিন ধরেই দেখা যাচ্ছে এই প্রবণতা। লক্ষ্মীপুরে উজান থেকে পানি যত দ্রুত আসছে, নিচের দিকে নামার গতি তার চেয়ে কম। এর ফলে বন্যার পানিতে ডুবে থাকছে ঘরবাড়ি, রাস্তাঘাট। এই পরিস্থিতি মোকাবেলায় লক্ষ্মীপুরের মানুষের প্রয়োজন পর্যাপ্ত সহযোগিতা। আরও জানাচ্ছেন তাজনুল ইসলাম, ছবি তুলেছেন রাকিবুল ইসলাম। ঘর তার নড়বড় করছে পানির তোড়ে। কখন জানি ভেঙে পড়ে সেই দুশ্চিন্তায় ঘুম হারাম রিকশা চালক সুমনের। বহু বছরের জমানো টাকায় বানানো রঙিন ঘরের মেঝে অবধি ডুবে আছে বানের জলে। খুব কষ্টের ঘর, পায়ে পায়ে আমি কষ্ট করি, রিক্সা চালাই, এই কর্ম করি। আমি এই ঘরটা গোছাইছিলাম, আল্লাহ পাকে আমার এই অবস্থা করে রাখছে। আর কি বলবো বলেন, জমানোর কিছু পয়সা নাই, দিন করি দিন খাই, না করতে হলে এই পড়ে থাকি। রেহানা বেগমের গ্রামের বাড়িটাও বেশ যত্নে গড়া। ছেলে মেয়ে নিয়ে বেশ সুখেই ছিলেন, কিন্তু টানা 8-9 দিন ধরে থাকা পানিতে জীবন হয়ে উঠেছে দুর্বিষহ। পানিতে তখন কিন্তু আমাদের মধ্যে চলে আসো, অনাইতো না করে যাইতে পারিনি। আমি আসতে কিছু আনতে পারি, যাইতে পারিনি। যে গিয়ে আইব হিগে বিজি আইবার লাগে, হে ডরে আইগে না। আমার ছেলে একটা আছে, হে ডরে আইগে না। লক্ষ্মীপুরের বিস্তীর্ণ এলাকা জুড়ে সব মানুষের গল্প এখন একই রকম। এরই মধ্যে ঘরবাড়ি ছেড়ে মানুষজন উঠেছেন উঁচু জায়গায়। যোগাযোগের একমাত্র বাহন নৌকা আর ভেলা। স্কুলে যাইতে পারছি না, তারপর যাই খেলতে পারছি না। চলতে ফিরতে কষ্ট হচ্ছে, খাওয়া দাওয়ার কষ্ট হচ্ছে, রান্নার কষ্ট হচ্ছে। জমিতে সব শেষ, কিছু নেই। হাজার হাজার মাল ঘরের ভিতরে নষ্ট হয়ে যেতে। তুই জীবন ছাড়িয়া গেলে আদর করবে কে আমারে রে। গানে কি আর পেটের ক্ষুধা মেটে? তবে শ্রমজীবী মানিক মনের কষ্ট ভুলতে আপাতত মজেছেন গানে। কেউ আমাদের ভাষায় দ্বারা অনুদান দিতেছে, আমরা খাইতেছি, এমনকি দুঃখে কষ্টে জীবনটা চলছে, চালা যাইতেছি। লক্ষ্মীপুরের প্রান্তিক অঞ্চলগুলোই পৌঁছাতে শুরু করেছে সহায়তা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ত্রাণের সমন্বয় করছেন স্থানীয় শিক্ষার্থীরা। যারা ভিতরে আছে তারা তো কিছুই পায় না। তা আমাদের যাদের পুরুষ মানুষ আছে তারা বাজারে আসে, দোকানে আসে। আমাদের তো পুরুষ মানুষ কেউ নেই, দোকানে আসেও না, কিছু নেই না, আমরা কিছু পাইও না। এই যে স্কুলে যে 1 সপ্তাহ আমরা কিছু পাইনি এখন পর্যন্ত। তবে ত্রাণ সরবরাহের গতি বাড়ানোর তাগিদ লক্ষ্মীপুরবাসীর। গ্রামীণ জনপদে ঠিকমতো সহায়তা পৌঁছাতে প্রয়োজন সুষ্ঠু সমন্বয়। এপাশে সড়ক আর এপাশে ফসলি জমি। রাস্তায় যতখানি পানি তার চেয়ে কয়েক গুণ এই জমিতে। লক্ষ্মীপুরের মানুষ বলছে গেল 2 দিনে পানি বেড়েছে সবচেয়ে বেশি। সবার এখন একটাই অপেক্ষা, পানি সরবে কবে। তাজনুল ইসলাম, যমুনা নিউজ, লক্ষ্মীপুর।
বন্যা পরবর্তী ক্ষতচিহ্ন স্পষ্ট হচ্ছে ফেনীর দুর্গত অঞ্চলে। পানি নামা অব্যাহত থাকলেও এখনও ঘরবাড়ি ও সংযোগ সড়ক তলিয়ে আছে, তাই বেশিরভাগেরই আর নিজ ঘরে ফেরা হয়নি। রয়েছে ত্রাণের ব্যাপক চাহিদা। তলিয়ে যাওয়া জনপদে শূন্য থেকে শুরু করতে হবে ক্ষতিগ্রস্তদের। ভয়াবহ বন্যায় বিস্মিত মানুষের এখন সব হারানোর হাহাকার। শাহিন আলমের ক্যামেরায় ফেনীর বন্যা কবলিত অঞ্চলের খবর জানাচ্ছেন সহকর্মী সাইফুদ্দিন রবিন। আমার সব শেষ, নতুন করি আল্লাহ মালিক। ফেনী সদর উপজেলার জয়নাল আবেদিন, যেখানে দুদিন আগেও সাঁতরে পার হতো মানুষ, সেই মূল সড়কের পাশের দোকানি তিনি। আলাউদ্দিনও তাই। দুজনের দোকান থেকে পানি নেমেছে, তবু তীব্র বেদনা তাদের কণ্ঠে, অভিব্যক্তিতে। এখন শূন্য থেকে শুরুর চেষ্টা। আমার সব চলে গেছে, আমার দুইটা গাড়ি পানি নিয়ে নিয়েছে, ডুবে গেছে। বাসা বাড়িতে নেছে, তালা থাকতাম, সব চলে গেছে। দোকান এটাও যা ছিল এটাও চলে গেছে, এটাতেও কিছু নাই। এতগুলা দোকানের মাল আমরা আপনার কোন দিকে সরাবো? এতগুলা মাল তো সরানো সম্ভব না। যেগুলো সরাইছি এগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের পুরাটা পানির ভিতরে ছিল, কারণ আমাদের অতীতে বয়সে, আমাদের এই বয়সে আমরা কখনো, আমাদের বাপদাদারও ওরকম বন্যা পরিস্থিতি দেখা নাই। পানি নামতে শুরু করার পর ফেনীর পরশুরাম, ফুলগাজী, ছাগলনাইয়া ও সদর উপজেলার মূল সড়কের পাশের দোকানিরা এখন দোকানে ফিরছেন। হাঁটু পানিতেই মালামাল রক্ষার চেষ্টা। একসঙ্গে ফেনী ফুলগাজী সড়ক সংশ্লিষ্ট 20টি ঘর, চালা ছুঁয়ে যাওয়া পানি এখন হাঁটুতে। কিন্তু সেই ঘর কি আশ্রয়হীন এই মানুষগুলোর ঠিকানা হতে পারবে? বিপন্ন, বিধ্বস্ত অবস্থা। বন্যা যেন সব লুট করে নিয়েছে। ঘরে ফিরেও যেন ফিরতে না পারার আক্ষেপ। পানির কারণে থাকতে পারছি না। হ্যাঁ, কই রয়েছে, মানে সাপও দেখতেছি, ওই কারণে যাইতেছি না। পানি উঠি সব গেছে, ল্যাপ সব খাট টাট সব গেছে, কি করি থাকবো? কিছু নাই, থাকবে খাবার কিছু নাই। আমরা কিছু পাই না, আমাদের সব নষ্ট হয়ে গেছে। এখন বর্তমানে মালিকের ছাদের উপরে আছি। তীব্র বন্যায় পানির স্রোত আর ঢেউয়ে নড়বড়ে দশা ঘরের কাঠামোরও। ভেতরের কাদামাখা কক্ষ আর ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকা নানা জিনিস জানান দিচ্ছে বন্যার ধ্বংসযজ্ঞের। এই ঘরে গোটা একটি পরিবারের সুখ ছিল, আশা ছিল, স্বপ্ন ছিল, ছিল ভবিষ্যৎ। কিন্তু এক বানের প্রলয়ে সব বিধ্বস্ত, সব লণ্ডভণ্ড হয়ে গিয়েছে। এখানে পানি ছিল মাথার উপরে, কিন্তু বন্যা পরিস্থিতির উন্নতি বলতে সেই পানি নেমেছে ঠিকই, কিন্তু বসবাসের উপযোগিতা হারিয়েছে সব কিছু। ফেনীর প্রায় 6টি উপজেলার সবকটিতেই একই রকম চিত্র। মূল সড়ক থেকে পানি নেমেছে, এখনও নামছে ঘর বাড়ি থেকেও, কিন্তু সেখানে কাদা পানি আর বসবাসের যাবতীয় সব সরঞ্জাম নষ্ট হয়ে গিয়েছে। আবার কবে সত্যিকার অর্থে ঘুরে দাঁড়াতে পারবেন এইসব বন্যা দুর্গত মানুষ, সেটি রাষ্ট্র আর রাষ্ট্রীয় সহযোগিতা ছাড়া সম্ভব নয় অনিশ্চিত দিনেও। মূল সড়ক থেকে পানি নামলেও সংযোগ সড়ক ডুবে আছে বেশিরভাগ এলাকায়। ঢলের পানি এখনও বিস্তৃত ফেনীর 6 উপজেলাতেই। বিধ্বস্ত সড়কে বন্যার ক্ষতচিহ্ন। সপ্তাহের বেশি সময় ধরে তলিয়ে আছে সোনাগাজী আর পুরো দাগনভূঞা। বানের পানি ফেনী চৌমোহনী খাল হয়ে নামার কথা থাকলেও পয়েন্টে পয়েন্টে প্রবাহ বিঘ্নিত হচ্ছে। তাই ব্যক্তি উদ্যোগেই এই খালের নির্দিষ্ট এলাকায় পানি প্রবাহ স্বাভাবিক রাখতে জঞ্জাল সরানোর চেষ্টা করা হচ্ছে। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ফেনী। বিগত সরকারের আমলে নামে বেনামে প্রভাবশালীরা কত ঋণ আত্মসাৎ করেছে তার হিসাব হচ্ছে। একই সাথে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে বিদেশি বিভিন্ন সংস্থার সাথে যোগাযোগ শুরু হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। এদিকে অর্থনৈতিক বিপর্যয় থেকে ঘুরে দাঁড়াতে কানাডাকে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। তার দেশ পুনর্গঠনের প্রচেষ্টায় সব রকম সহায়তার আশ্বাস দিয়েছেন ফরাসি রাষ্ট্রদূত। ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে পদত্যাগী শেখ হাসিনা সরকারের শাসনামলে কতিপয় অসাধু ব্যবসায়ী ও প্রভাবশালী ব্যক্তিরা নামে বেনামে কত টাকা ঋণ আত্মসাৎ করেছে তার হিসেব করছে সরকার। বুধবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কিছু অসাধু ব্যবসায়ী ও প্রভাবশালী ব্যক্তিরা সাম্প্রতিক বছরগুলোতে ব্যাংকিং খাতে ব্যাপক দুর্নীতি ও প্রতারণার মাধ্যমে নামে বেনামে বিপুল পরিমাণের অর্থ আত্মসাৎ করেছেন এবং তা বিদেশে পাচার করেছেন। এই আত্মসাৎকৃত অর্থের পরিমাণ লক্ষাধিক কোটি টাকার উপরে মর্মে ধারণা করা যায় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। প্রভাবশালী ব্যক্তিদের নাম উল্লেখ না করে বিজ্ঞপ্তিতে বলা হয়, এই অর্থ পুনরুদ্ধারে কাজ শুরু হয়েছে, যোগাযোগ করা হচ্ছে বিদেশি বিভিন্ন সংস্থার সাথে।
এদিকে বুধবার কয়েকটি দেশের হাই কমিশনার, রাষ্ট্রদূত ও জাতিসংঘ প্রতিনিধি সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে। কানাডার রাষ্ট্রদূত লিলি নিকোলাসের সাথে সাক্ষাতের সময় প্রধান উপদেষ্টা বাংলাদেশের অর্থনৈতিক পুনর্গঠনে বিনিয়োগের আহ্বান জানান। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ডক্টর ইউনূসের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন মালয়েশিয়ান হাই কমিশনার হাসনাহ মোহাম্মদ হাশিম। বাংলাদেশকে আসিয়ান সদস্য হতে মালয়েশিয়ার সমর্থন চান প্রধান উপদেষ্টা। কুয়ালালামপুরে আসিয়ানের পরবর্তী চেয়ার হতে যাচ্ছে এবং তিনি সদস্যপদ বিষয়ে তাঁর সরকারের কাছে বার্তা পৌঁছাবেন বলে জানান হাই কমিশনার। এরপর প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন ফ্রান্সের রাষ্ট্রদূত মেরি মাসুদ পাই। তিনি জানান বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাথে কাজ করবে ফ্রান্স। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো প্রধান উপদেষ্টাকে সুবিধাজনক সময়ে ফ্রান্স সফরের আমন্ত্রণ জানিয়েছেন বলে জানান রাষ্ট্রদূত। পরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে ইউএনডিপির একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করেন। এ সময় অন্তর্বর্তী সরকারের বিভিন্ন কার্যক্রম ও চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। তাহিদ মিথুন, যমুনা নিউজ, ঢাকা। এস আলম যেভাবে সুপরিকল্পিত উপায়ে ব্যাংক লুটপাট করেছে তা বিশ্বে নজিরহীন বলেই মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। বুধবার এক সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেছেন। ব্যাংক লুটের টাকায় কেনা এস আলমের সম্পদ না কেনার পরামর্শ দিয়ে গভর্নর বলেছেন, এই সম্পদ কেউ কিনলে তাকে আইনি জটিলতায় পড়তে হবে। রাষ্ট্রযন্ত্র ঠিক না হলে আর্থিক সংস্কার সফল হবে না বলেও মন্তব্য করেন তিনি। গেল কয়েক বছরে ব্যাংকিং খাত থেকে এস আলম গ্রুপ নামে বেনামে হাতিয়ে নিয়েছে ৯৫,০০০ কোটি টাকা। প্রকৃত তথ্য পেলে টাকার পরিমাণ আরও বাড়বে বলে মনে করেন সংশ্লিষ্টরা। সবচেয়ে বেশি টাকা নিয়েছে ইসলামী এবং সোশ্যাল ইসলামী ব্যাংক থেকে। আমরা আশা করব এটা সবগুলো ব্যাংকই আমরা নর্মাল লেভেলে নিতে পারবো। সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, এস আলম যেভাবে ব্যাংক লুটপাট করেছে বিশ্বে তা নজিরবিহীন। আমার জানা মতে আর নাই, থাকার কথা নয়। ব্যাংক কেলেঙ্কারি হিসেবে সিস্টেমেটিক ওয়েতে ব্যাংক লুট করা, এটা কিন্তু এই রকমভাবে বিস্তৃত আকারে এবং এত সুপরিকল্পিতভাবে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে অন্য কোথাও আমি শুনি নেই। ব্যাংক লুটের অর্থ দিয়ে দেশে বিদেশে সম্পদের পাহাড় গড়েছে এস আলম। পট পরিবর্তনের পর গোপনে প্রতিষ্ঠানটি তার সম্পদ বিক্রি শুরু করেছে। এগুলো না কেনার বিষয়ে সতর্ক করেছেন গভর্নর। এস আলম গ্রুপের সম্পদ যদি কেউ না কিনে, সেটাকে নিয়ে হয়তো লিগ্যাল চ্যালেঞ্জ হবে। আমি বলবো যে সবাইকে দেশের স্বার্থে অন্য কেউ যেন এই সম্পদে হাত না দেয়। এই সম্পদগুলো আমাদের ডিপোজিটরদের টাকা ফেরত দেওয়ার জন্য আমরা ব্যবহার করতে চাই। এস আলমের নিয়ন্ত্রণে থাকা ৬ ব্যাংকের পর্ষদ ভেঙে এরই মধ্যে নতুন পর্ষদ গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। এখন মনোযোগ দেওয়া হচ্ছে পুনর্গঠনে। রাষ্ট্রযন্ত্র ঠিক না হলে ব্যাংক সংস্কারের উদ্যোগ সফল হবে না বলেও মনে করেন গভর্নর। যদি রাষ্ট্রযন্ত্র যদি ঠিক না হয়, আমরা যতই মেরামত করি না কেন সেটা ভেঙে যাবে। কাজে পলিটিক্যাল রিফর্ম যদি সাকসেসফুল না হয়, এই ইকোনমিক রিফর্ম কিন্তু আবার দুর্বৃত্তায়নের পালে পড়ে যেতে পারে, সেই রিস্ক আছে। আতঙ্কিত হয়ে ব্যাংক থেকে টাকা তুলে না নেওয়ার পরামর্শ দিয়ে গভর্নর বলেন, ধৈর্য ধরলে সবাই আমানতের অর্থ ফেরত পাবে। সংবাদ সম্মেলনে মূল্যস্ফীতি এবং বৈদেশিক মুদ্রার মজুদ নিয়েও কথা বলেন গভর্নর। আমরা ডিপোজিটরদের টাকা এনশিওর করব। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। নিষেধাজ্ঞার ২৭ দিনের মধ্যে রাজনীতি করার অধিকার ফিরে পেল জামায়াতে ইসলামী ও ছাত্র শিবির। এ সংক্রান্ত আগের সিদ্ধান্ত বাতিল করে গ্যাজেট প্রকাশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বলা হয়েছে, জামায়াত শিবিরের বিরুদ্ধে সন্ত্রাস ও সহিংসতার কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। আর আইন উপদেষ্টা বলেছেন, এ নিয়ে রাজনীতি করেছে আওয়ামী লীগ। জামায়াতের আমিরের দাবি, ছাত্র জনতার আন্দোলনে দিশেহারা হয়ে নিষিদ্ধ করা হয়েছিল তাদের দলকে। ছাত্র জনতার আন্দোলন তখন তুঙ্গে। তড়িঘড়ি করে জামায়াত ইসলামী ছাত্র শিবির সহ এর অঙ্গ সংগঠন নিষিদ্ধ করা হয় ১ আগস্ট। ৪ দিনের মাথায় পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। এরপর জামায়াত প্রকাশ্যে সরব হয় রাজনীতিতে, তৎপর হয় নিষেধাজ্ঞা প্রত্যাহারে। সেই ধারাবাহিকতায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাতিল করল জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধের আগের সিদ্ধান্ত, জারি করেছে গেজেট। বলা হয়েছে, সন্ত্রাস সহিংসতার অভিযোগে সংগঠনগুলো নিষিদ্ধ করা হলেও এর কোনো সুনির্দিষ্ট তথ্য প্রমাণ পায়নি স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আইন উপদেষ্টা বলছেন, রাজনৈতিক স্বার্থে জামায়াত নিষিদ্ধ করেছিল আওয়ামী লীগ। বহু বছর যাবৎ জামাত ইসলামীকে নিষিদ্ধ করার দাবি উঠত, বহু বছর যাবৎ। আমি ঠিক বেঠিক ওখানে যাচ্ছি না। আওয়ামী লীগ কখনোই এটা করে নাই, কখনোই করে নাই। 15 বছর ক্ষমতা আছে, কখনোই করে নাই। আওয়ামী লীগ কোনো নীতিগত অবস্থান থেকে
জামাতকে নিষিদ্ধ করে নাই। আওয়ামী লীগ রাজনৈতিক অপকৌশলের জন্য ছাত্র জনতার বিপ্লবকে নির্মমভাবে দমন করার জন্য এই ইস্যুটাকে এইভাবে ব্যবহার করেছিল। ছাত্র জনতার বিপ্লবকে সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করা, কর্মকাণ্ড হিসেবে আখ্যায়িত করা, সেটা একদম দলের উপর চাপিয়ে দেওয়া, তাকে নিষিদ্ধ করা, আমরা এই মিথ্যা ন্যারেটিভের পার্ট হতে পারি না। রাজনীতির অধিকার ফিরে পাওয়ার পর নির্বাচন কমিশনের নিবন্ধন ফিরে পেতে উদ্যোগ নিয়েছে জামায়াত। নিবন্ধন না থাকায় বিগত নির্বাচনগুলোতে অংশ নিতে পারেনি তারা। এখন নতুন করে আপিলের সিদ্ধান্ত নিয়েছে দলটি। রেজিস্ট্রেশন বাতিলের যে আপিল বিভাগে দায়ের করা হয়েছিল, এই মামলাটি ডিসমিস ফর ডিফল্ট হয়েছে। এই জন্য এটিকে পুনরায় শুনানির জন্য দরখাস্ত দায়ের করা হচ্ছে। আমরা আশা করি আগামী সপ্তাহে এই ব্যাপারে আমরা পদক্ষেপ নিব। নির্বাহী আদেশে রাজনৈতিক অধিকার ফিরে পাওয়ার গেজেট প্রকাশের সময়ই গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করেন জামায়াতের আমির। বলেন, আওয়ামী লীগ আমলে জাতিকে হাত পা বেঁধে আটকে রাখা হয়েছিল, চাইলেও বলা যায়নি সত্য। সমাজে যারা শাসন ক্ষমতায় যাবেন তারা যেন প্রভু না যান, আর নাগরিকদেরকে তারা যেন তাদের অধীনস্থ দাস মনে না করেন, বরঞ্চ নাগরিকদের দেওয়া কর্তব্য পালনে তারা বাধ্য এবং নাগরিকদের কাছেই তাদের জবাবদিহি করতে হবে, সেই অনুভূতি সৃষ্টি হবে। সেটা আমরা দোয়া করি আল্লাহর দরবারে। জামায়াত আমির বলেন, ছাত্র জনতার আন্দোলনে দ্বিতীয়বার স্বাধীন হয়েছে দেশ। দলের ভুল ত্রুটি পেলে ধরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন ডক্টর শফিকুর। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। জিপিএইচ কোয়ান্টাম B600TR বাংলাদেশের উচ্চ শক্তি সম্পন্ন একমাত্র দল। ভুল বোঝাবুঝি নিরসনে অন্তর্বর্তী সরকারের সঙ্গে দ্রুত রাজনৈতিক দলের সংলাপ চায় বিএনপি। এ কথা জানিয়ে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্রের জন্যই এতদিন আন্দোলন করে আসছে বিএনপি সহ সমমনা দলগুলো, তাই যে কোনো পরিস্থিতিতে নির্বাচনের আলোচনা প্রাসঙ্গিক। সকালে গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে মেরিট ছাড়া কারো নামে মামলা না দিতে নেতাকর্মীদের নির্দেশ দেন ফখরুল। দাবি করেন, কোনো লুটপাটে জড়িত নয় বিএনপি। সমসাময়িক রাজনীতির নানা ইস্যুতে সাংবাদিকদের মুখোমুখি হন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্তর্বর্তী সরকারের মেয়াদ 1 মাস না পেরোতেই কেন নির্বাচনের দাবি করছে বিএনপি, সে প্রশ্নের জবাব দেন তিনি। আমাদের লড়াইটা পুরোপুরিভাবে হচ্ছে একটা গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠার জন্য, রেস্টোরেশন অফ ডেমোক্রেসি। সেটার জন্য তো আমরা নির্বাচনের কথা বলবো, এটা তো আমাদের রাইট। আমরা তো নির্বাচনের জন্যই এতদিন ধরে সংগ্রাম করেছি, লড়াই করেছি। ওই আন্দোলনকে, ওই বিষয়কে বাদ দিয়ে তো আমি অন্য কোনো রাজনৈতিক চিন্তা এই মুহূর্তে করবো না। নতুন সরকারকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিলেও বারবারই যৌক্তিক সময়ের মধ্যে ভোটের কথা বলছে দলটি। সাংবাদিকরা জানতে চান, যৌক্তিক সময় বলতে কি বোঝাতে চাচ্ছে বিএনপি? যৌক্তিক সময়ের ধারণা তো নির্ভর করবে পারস্পরিক আলোচনার মাধ্যমে। আমরা কি চাই, ওনারা কি চান, জনগণ কি চায়, একটা আলোচনা হতে হবে। তো বর্তমান সরকারের সঙ্গে আপনার রাজনৈতিক দলগুলোর অতি দ্রুত আলোচনা প্রয়োজন। মির্জা ফখরুলের দাবি, লুটপাটের সঙ্গে বিএনপি জড়িত নয়, কেউ জড়িত থাকলে ব্যবস্থা নেওয়া হচ্ছে। 1-11 মতো বিএনপিকে লক্ষ্য করে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। সারবস্তু না থাকলে মামলা না দিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব। প্রাথমিক যে তদন্ত সেটা করা দরকার, তা না হলে একটু ব্যক্তিগত সূত্র থাকলেও তার নাম দিয়ে দেওয়া হচ্ছে। দেখা যাচ্ছে সেই কথায় আপনার খাগড়াছড়িতে কোনো ঘটনা ঘটেছে, সেটার মামলা দিয়ে দিচ্ছে আপনার গোটা দেশের নেতাদেরকে কেন্দ্র করে। এটা একটা বিরূপ ঘটনা ঘটছে। আমি মনে করি যে এটা আপনার একেবারেই বন্ধ হওয়া দরকার। মির্জা ফখরুল বলেন, বিএনপির বিরুদ্ধে অপপ্রচার করতে গিয়ে রাজনৈতিক ঘটনাকে সাম্প্রদায়িক ইস্যু বানানোর চেষ্টা করছে অনেকে। অভিযোগ করেন, ছাত্র জনতার বিপ্লব ভুলণ্ঠিত করতে ষড়যন্ত্র হচ্ছে বিদেশ থেকে। ক্যাম্পেইন চালানো হয়েছে যেখানে মাইনরিটিদের উপর অত্যাচার নির্যাতন চলছে, এর বোধহয় 1-2% সঠিক না। মির্জা ফখরুল জানান, বন্যার কারণে দেশজুড়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর 6 দিনের কর্মসূচি বাতিল করা হয়েছে। এই অর্থ দেয়া হবে বন্যা দুর্গতদের। সেখানে যে অর্থ ব্যয় হওয়ার কথা ছিল, সেই অর্থটা আমরা আমাদের ত্রাণ তহবিলে দিয়ে দেব। শরীফুল ইসলাম খান, যমুনা নিউজ, ঢাকা। স্বার্থের দ্বন্দ্ব থেকে মুক্ত হয়ে সংসদ বা নির্বাহী বিভাগের কার্যক্রম পরিচালনা করার উদ্দেশ্যে একই ব্যক্তি একসাথে সরকার প্রধান, দলীয় প্রধান বা সংসদ নেতা থাকতে পারবেন না। পাশাপাশি এক ব্যক্তি 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন না।
এমন প্রস্তাব দিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। এছাড়া রাষ্ট্র সংস্কারের অংশ হিসেবে অর্থ পাচার প্রতিরোধে টাস্ক ফোর্স গঠন সহ ৫৫ দফা সুপারিশ করেছে এই সংস্থাটি। রাজধানীর মাইডাস সেন্টারে নতুন বাংলাদেশ, গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠা এবং দুর্নীতি প্রতিরোধে অন্তর্বর্তীকালীন সরকারের করণীয় শীর্ষক সংবাদ সম্মেলন। নতুন বাংলাদেশের অভিষ্ট লক্ষ্য অর্জনে রাষ্ট্র সংস্কারের অপরিহার্য কাঠামো নির্মাণের জন্য টিআইবি নির্বাহী পরিচালক নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকার ব্যবস্থা প্রবর্তন করার পরামর্শ দেন। দাবি জানান একই ব্যক্তি যাতে দল, সাংসদ ও নির্বাহী কর্তা হতে না পারেন তেমন বিধান রাখার। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে জাতীয় সংসদ নির্বাচনের জন্য দল নিরপেক্ষ নির্বাচনকালীন অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থা প্রবর্তন করতে হবে। একজন ব্যক্তি 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করতে পারবেন না। উচ্চ পর্যায়ে দুর্নীতি, অর্থপাচারের কার্যকর জবাবদিহির অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপনে দুদক, বিএফআইও, এনবিআর, সিআইডি, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের সমন্বয়ে টাস্কফোর্স গঠন করতে হবে। ডক্টর ইফতেখার বলেন, নতুন বাংলাদেশের অভিষ্ট লক্ষ্য অর্জনে রাষ্ট্র সংস্কার করতে হবে। এজন্য সংসদে তরুণ প্রজন্ম, নারী, আদিবাসী ও অন্যান্য প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে। ক্ষমতায়ন করতে হবে বিরোধী সাংসদদের। স্পিকারকে সংসদের অভিভাবক হিসাবে দলীয় প্রভাবমুক্ত থেকে স্বার্থদ্বন্দ্ব পরিহার করে সংসদের সকল কার্যক্রম পরিচালনা করার ব্যবস্থা নিশ্চিত করতে হবে। নির্বাহী বিভাগের জবাবদিহি নিশ্চিত করার জন্য গুরুত্বপূর্ণ সংসদীয় স্থায়ী কমিটি সহ অন্তত 50% কমিটিতে বিরোধী দলীয় সদস্যদের মধ্য থেকে সভাপতি নির্বাচন করতে হবে। গণ অভ্যুত্থান ঘিরে নজিরবিহীন প্রাণহানি ও মানবাধিকার লঙ্ঘনে দায়ী ও হুকুমদাতাদের আইনসম্মত বিচার নিশ্চিতের দাবি জানায় টিআইবি। দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। আমরা রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। গণহত্যা, গুম, খুনের অভিযোগ উঠলেও আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায় না সরকার। আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ব্যক্তিগত মত জানিয়ে বলছেন, কোনো দলকেই নিষিদ্ধ করা ঠিক নয়। উপদেষ্টা বললেন, আদালতে আসামিদের উপর হামলা অতি উৎসাহী মামলা চায় না সরকার। ভিন্ন মতের খেলোয়াড়রা আওয়ামী লীগ আমলে কারাগারে গেলেও সাকিব আল হাসান গ্রেফতার হোক এমনটা চান না বলেও তিনি জানিয়েছেন। ব্যক্তিগতভাবে আমি মনে করি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে আমি না। জেনারেল রুল হিসাবে আমাদের সংবিধানে সংগঠন করার স্বাধীনতা আছে। আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব প্রদানকারী দল। বিভিন্ন গণতান্ত্রিক সংগ্রামে এই দলটার অবদান ছিল। গত 15 বছর তারা যা করেছে সেটা তাদের ঐতিহ্যের সাথে যায় না। আমিনুলকে যেইভাবে অত্যাচার করা হয়েছে তখন কি আপনারা প্রশ্ন করেছিলেন? আমিনুলকে তো জেলে ভরা হয়েছে, সাকিবের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলা হওয়া বা এফআইআর হওয়া মানে তো গ্রেফতার না। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে উদ্যোগ নেওয়া হবে যাতে কেউ অতি উৎসাহিত হয়ে গ্রেফতার না করতে যায়। বিশ্ববাজারের সাথে সামঞ্জস্য রেখে 1 সেপ্টেম্বর তেলের দাম সমন্বয় করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফজল কবির খান। বলেছেন, এখন থেকে মন্ত্রণালয় চাইলেই জ্বালানির দাম বাড়বে না, গণশুনানি করে বিএআরসি সিদ্ধান্ত নেবে। আর গ্যাস সরবরাহ নিশ্চিত না করে পরিকল্পনাহীনভাবেই যেন কোনো বিদ্যুৎ প্রকল্প করা হবে না বলে উপদেষ্টা জানিয়েছেন। এখন আমি দেখা করি না। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের কর্মকর্তাদের মতবিনিময় সভা শেষে উপদেষ্টা মোহাম্মদ ফজল কবির খানের সংবাদ সম্মেলন। আমাদের একমাত্র দায়বদ্ধতা হচ্ছে যারা রাজপথে আত্মাহুতি দিয়েছে তাদের পরিবার। বক্তব্যের শুরুতেই উপদেষ্টা জানান, বিদ্যুৎ ও জ্বালানি খাতকে দুর্নীতিমুক্ত করতে চান তিনি। আর এই পুনর্গঠনে পাশে চান শিক্ষার্থীদের। বলেন, এখন থেকে কোনো সচিব তাদের আওতাধীন কোনো কোম্পানির চেয়ারম্যান হতে পারবে না। সচিব যদি কোম্পানির চেয়ারম্যান থাকে যে স্বার্থের সংঘাত হয় সেটা রিমুভ করা ছাড়াও আমরা সেখানে ছাত্র প্রতিনিধি অন্তর্ভুক্ত করব। কিন্তু কোম্পানি আছে সেগুলোর চেয়ারম্যান আমরা বদলে দেব। খুব অপরিহার্য না হলে সচিবরা কোনো কোম্পানির চেয়ারম্যান হবেন না। আগে শোনা যেত যে পুলিশ দুর্নীতি করে কিংবা কাস্টমসের দুর্নীতি করে, এখন তো সবাই। বিগত সরকারের পরিকল্পনাহীন কাজের সমালোচনা করেন উপদেষ্টা। বলেন, বিদ্যুৎ উৎপাদনের জন্য হাজার হাজার কোটি টাকা দিয়ে প্ল্যান্ট করলেও গ্যাস সংকটের কারণে বিদ্যুৎ উৎপাদন সম্ভব হচ্ছে না। জানান, এর মধ্যে সম্পাদিত চুক্তিগুলো রিভিউ করা হবে। হাজার হাজার কোটি টাকা দিয়ে পাওয়ার প্ল্যান্ট করা হচ্ছে, কিন্তু কোনো বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে না। কেন? গ্যাস নাই। জনগণের টাকা তো আপনি এইভাবে এর থেকে কিনবেন না ওর থেকে নেবেন, এটা করার তো কোনো অধিকারই নাই। তো ওই জন্য এখন থেকে সমস্ত কিছুই উন্মুক্ত প্রতিযোগিতার মাধ্যমে হবে। বিদ্যুৎ এবং জ্বালানি খাতের কোম্পানিগুলো
পুনর্গঠন, এটা আপনারা দেখতে পাবেন। উপদেষ্টা জানান, গণশুনানি ছাড়া জ্বালানি তেলের দাম বাড়ানো হবে না। স্বাধীনভাবে কাজ করবে নিয়ন্ত্রক সংস্থা বিইআরসি। যদি মনে হয় যে না বিইআরসি এরকমভাবে আরও দ্রুত করতে পারবে, যদি করতে পারে তাহলে সেটা আমরা চিন্তা করব। তো এখন আপনি বিইআরসিকে দিলে কিন্তু ঘন্টায় ঘন্টায় কিন্তু প্রাইস চেঞ্জ করতে পারবেন, কারণ আপনাকে হিয়ারিং দিতে হবে। আগামী 1 তারিখেই আমরা নতুন যে মূল্য সেটা আমরা প্রকাশ করব। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা কর্মকর্তা কর্মচারীদের হুঁশিয়ারি করে বলেন, সচেতন না হলে এখন অফিস আক্রমণ হচ্ছে, পরে বাড়িতে আক্রমণ হবে। এই জন্য এই সরকারকে কিন্তু দুর্বল ভাবার কিন্তু কোনো অবকাশ নাই, কারণ আমাদের তো কোনো নাই, পিছু টান নাই আমাদের তো। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য সারা দেশ এক হয়েছে, সবাই বিপদগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে। শিক্ষার্থীদের সহায়তা উদ্যোগে একাত্ম হচ্ছেন হাজারো মানুষ। বুধবারও ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উদ্যোগে নগদ অর্থ দিয়েছে অনেকে। এর পাশাপাশি খাদ্য, ওষুধ সহায়তাও এসেছে ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে। নানা প্রতিষ্ঠান থেকেও ট্রাকে করে সহায়তা আসছে। নানা ধরনের সামগ্রী নিয়ে ট্রাকগুলো টিএসসির সামনে দাঁড়াচ্ছে, আর স্বেচ্ছাসেবকরা সেসব নিয়ে ক্যাফেটেরিয়ায় রাখছেন। সেখানেও সহায়তা সামগ্রী বিতরণের জন্য প্রস্তুত করা হচ্ছে। আর এখন খাদ্য বা ওষুধ সহায়তার বিষয়ে জোর দিচ্ছেন স্বেচ্ছাসেবকরা। নির্বাচন ব্যবস্থা ধ্বংসের কারণেই রাজনৈতিক সংকটে পড়েছিল দেশ। সে দায় নিয়ে বর্তমান নির্বাচন কমিশনকে সরে যাওয়ার কথা বলছেন সুজন সম্পাদক। তবে কারো কারো মত, ব্যক্তি নয়, সংস্কৃতির পরিবর্তন দরকার। সরকারের বিরুদ্ধে গেলেও সুষ্ঠু ভোটের পক্ষে সিদ্ধান্ত নিতে পারে ইসি, তেমন পরিবেশ প্রয়োজন। অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা বলছেন, প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বেই আবারও ক্ষমতা পেয়েছিল স্বৈরাচার সরকার। বলেছেন, ভুয়া নির্বাচন করার বাধ্যবাধকতা ছিল না তাদের। দায়িত্ব নিয়ে 2014 ও 18 সালের নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন সিইসি কাজী হাবিবুল আউয়াল। কথায় নিরপেক্ষ ইমেজ তৈরির চেষ্টা থাকলেও কর্মে প্রতিফলিত হয় আওয়ামী লীগের ইচ্ছা। আরপিও সংশোধন, রিটার্নিং অফিসার নিয়োগ, সাংবাদিক নীতিমালা, এমনকি ভোট বন্ধের সিদ্ধান্তেও সরকারের বিরুদ্ধে যায়নি ইসি। সরকার পতনের পর শেখ হাসিনার সরকারকেই স্বৈরাচার উল্লেখ করে প্রবন্ধ লিখেছেন কাজী হাবিবুল আউয়াল। অন্তর্বর্তী সরকারের সাংবিধানিক ভিত্তি নিয়েও প্রশ্ন তুলেছেন। লিখেছেন, সংসদ ভাঙার 90 দিনের মধ্যে নির্বাচনের কথাও। সুপ্রিম কোর্ট হলো সংবিধানের অভিভাবক, তারাই সংবিধানের ব্যাখ্যা দেওয়ার চূড়ান্ত কর্তৃপক্ষ। তাদের মতামতের ভিত্তিতেই অন্তর্বর্তীকালীন সরকার সৃষ্টি হয়েছে। আমি তো মনে করি না এটাতে কোনো সাংবিধানিক শূন্যতা আছে। 90 দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের যে বাধ্যবাধকতা, তো এ ব্যাপারে সরকারকে মনোযোগ দিতে হবে, এ ব্যাপারে হয়তো একটা রেফারেন্স পাঠাতে হবে। আইন উপদেষ্টা বলেছেন, আগের সরকারকে স্বৈরাচার বললেও সে দায় সিইসিরও। ভুয়া নির্বাচন করতে সংবিধান তাদের বাধ্য করেনি। ভুয়া নির্বাচন করা তাদের সাংবিধানিক বাধ্যবাধকতা ছিল, তারা আগে নিজের বিবেচনা করুক। উনার আগে আত্মসমালোচনা করা হচ্ছে। এই স্বৈরাচার সরকারটা আসছে কার অভিভাবকত্বে? উনার অভিভাবকত্বে। ডক্ট্রিন অফ নেসেসিটি বলে একটা কথা আছে। তারপর আপনার আমাদের সংবিধান পরিবর্তনগুলো কিভাবে হয়েছে সেটা নিয়েও কোর্টে মামলা আছে। সুজন সম্পাদক বলেন, সরকারের কথা শুনতে ইসি বাধ্য নয়, তবে নির্বাচনী ব্যবস্থা ধ্বংসের দায় সরে যাওয়া উচিত কমিশনের। দুর্ভাগ্যবশত তারা স্বাধীন নির্বাচন কমিশনের সদস্য হয়েছেন, কিন্তু তারা ব্যক্তিগতভাবে মানসিকতার দিক থেকে পরাধীন। এই 2024 সালের 7 জানুয়ারি নির্বাচন যদি না হয়তো এতগুলো প্রাণহানি ঘটতো না। এই ধরনের লেখার পরিবর্তে তারা রাষ্ট্রপতির কাছে যেতে পারতেন, কিংবা তারা দায়িত্ব পালন করতে না পারলে তারা সরে দাঁড়াতে পারতেন। কারো কারো মত, কেবল ব্যক্তির পরিবর্তন প্রতিষ্ঠান বাঁচাতে পারবে না, দরকার নির্বাচনী কাঠামো সংস্কার। যদিও বলা হয় যে স্বাধীনতাটা আসলে কাগজে কলমে, বাস্তবে নাই। বিতর্কিত নির্বাচন তখনই হয়েছে যখন রাজনৈতিক হস্তক্ষেপ হয়েছে। নির্বাচন কমিশনের যে সচিবালয়, সেই সচিবালয়ে পোস্টেড থাকেন গভর্নমেন্টের প্রতিনিধি একজন সচিব, যিনি মূলত গভর্নমেন্টের কথা অনুযায়ী কাজ করেন। আইন অনুযায়ী ইসি অপসারণ করতে পারে না সরকার, তবে আগের ইতিহাস হচ্ছে রাষ্ট্রপতির সাথে দেখা করে সরে দাঁড়ায় কমিশন। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। সাবেক 3 প্রধান বিচারপতি সহ 7 বিচারপতির বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করেছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। তার অভিযোগ, কোনো রকম শুনানি ছাড়া এই বিচারপতিরা ক্ষমতা বহির্ভূতভাবে অন্তর্বর্তী আদেশ দিয়ে আইন চর্চা থেকে তাকে বিরত রেখেছিলেন। এছাড়া আরেক সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের বিরুদ্ধে জালিয়াতিমূলক রায় দেওয়ার অভিযোগে মামলা হয়েছে শাহবাগ থানায়।
বিচারপতি খায়রুল হক একজন হোয়াইট কলার ক্রিমিনাল। তিনি আদালতের এই মাধ্যম ব্যবহার করে সাবেক ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনাকে বিভিন্নভাবে তিনি সহযোগিতা করেছেন। এই ছিল রাতের বাংলাদেশের আয়োজনে সাথে থাকার জন্য ধন্যবাদ। নিরাপদে থাকবেন।